রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। এখন সকাল 9টা মতো বাজে। সকালের যে কাজকর্ম করেছি সেগুলো আর শেয়ার করিনি, সকাল 9টা থেকে ব্লগটা শুরু করলাম। এই ব্লগটা ছিল গত বুধবারের ব্লগ। বিশেষ কারণবশত শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন ব্লগ শ্যুটও করতে পারিনি এবং এডিটিং করেও আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। কিছু কিছু শর্ট ভিডিও করা ছিল, সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। আজকে বেশ কয়েকদিন পরে আবার ব্লগ এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং শ্যুটও করছি, যাতে পরবর্তী ব্লগগুলো ডেলি দিতে পারি। ছাদের উপরে লেপ এবং কম্বলগুলো রোদ্রে দিয়ে দিলাম। আজ বেশ রোদ উঠেছিল। রোদ যেমন উঠেছিল, আবার রোদের তেজও বেশি ছিল, যার কারণে সোয়েটার পরে ছাদের উপরে কাজ করা যাবে না, গরম লাগছিল, তাই সোয়েটারটার খুলে রোদ্রে রেখে দিলাম। রোদ্রে যদি লেপ কম্বল সোয়েটার এগুলো রাখা যায়, দেখবেন জিনিসগুলো অনেক ভালো থাকে। হালকা যে একটা ড্যাম গন্ধ থাকে রৌদ্র দিলে, সেই গন্ধগুলোও কেটে যায়। এখন আগের দিন ছাদে কাঠের উনুনে রান্না করেছিলাম, তার যে ছাইটা উনুনের ভেতরে ছিল সেই ছাইটা তুলে নিয়ে উনুনটাকে ভালো করে লেপে নেব। কাঠের উনুনের ছাইগুলো তুলে একটা বালতিতে রেখে দিলাম। এই ছাইগুলো ফেলবো না, আমাদের এখানে মাঝে মাঝে মাছ কাটার জন্য ছাই ব্যবহার করতে হয়, কারণ বাজার থেকে সব রকমের মাছ কেটে দেয় না। মাছ কাটার সময় আমি একটু ছাই ব্যবহার করি, তাই ছাইগুলো রেখে দিলাম। এবার মাটি আর জল ভালো করে গুলে নিয়ে, বেশ ঘন করে গুলে নিয়ে উনুনটা লেপে নিচ্ছি। আমাদের এখানে গোবর তো সেভাবে পাওয়া যায় না, যার কারণে মাটি আর জল দিয়েই উনুনটা লেপে নিচ্ছি। আর আমার এই উনুনটা আমি নিজে হাতে তৈরি করেছি। উনুনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যেহেতু শীতকাল, তাই মাঝে মাঝে কাঠের উনুনে ছাদের উপরে আমি রান্না করি। উনুন তো লেপা পোছা হয়ে গেল, কিন্তু ওই কোণটায় একটু ময়লা মাটি রয়েছে, কারণ ওই উনুনটা যে স্ল্যাবটার উপরে করেছি সেই স্ল্যাবটা ওই কর্নারে ছিল। স্ল্যাবের তলায় ওই ময়লা মাটিগুলো ছিল, যার কারণে পরিষ্কার করতে পারছিলাম না। উনুনটাকে ছেলের সঙ্গে ধরে এই পাশে সরিয়ে এনেছি, তাই কোণটা এখন ফাঁকা হয়েছে, কোণটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে পাতাপুতি যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। তারপর বেশ কিছু মাটি জমেছে, এগুলো ফুল গাছের টবের মাটি। ওই স্ল্যাবটার উপরে ফুলের টব থাকতো, সেই মাটিগুলো গুছিয়ে পরিষ্কার করে তুলে নিলাম। নিড়ানি দিয়ে খুঁড়ে মাটিগুলো তুলে নিচ্ছি। যদি মাটিগুলো এভাবে তুলে রাখা হয়, পরে গাছ লাগানোর সময় সুবিধা হবে। আর যেগুলো ময়লা ছিল সেগুলো ফেলে দিলাম, দিয়ে ছাদটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপর জল ঢেলে ধুয়ে নেব, কারণ আজ ইচ্ছে আছে এই ছাদের উপরে রান্না করব কাঠের উনুনে। যেমন বলা তেমন কাজ, নিয়ে চলে এসেছি জল ঢেলে ছাদের এই পাশটা ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিলে পরে ছাদটা ভালো থাকে। আর আমাদের এই ছাদের কোণটায় একটু ডাউন আছে, যার কারণে এই কোণটায় জল জমে বলে ঝাঁটা দিয়ে খুব ভালো করে জলটা বার করে দিলাম। দেখুন, ছাদটা আমার পুরোপুরি পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। ওই দিকে তো ফুলের টব আছে, ওই দিকটাও পরিষ্কার হয়ে আছে, তবে এই কোণটা হালকা ময়লা ছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন খাবার নিয়ে চলে এসেছি ছাদের উপরে। সকালের টিফিনটা আমরা করে নেব। আজকে টিফিনটা খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে টিফিনে খাওয়া হচ্ছে দই মুড়ি আর পাকা কলা। এটাই আমাদের সকালের টিফিন হচ্ছে, তারপর দুপুরে রান্নাবান্না করব। আমাদের বাড়িতে ছাদে রোদ থাকে, কিন্তু নিচে তো উঠোন বলে কিছু নেই, যার কারণে আমরা রোদটা পাই না শীতকালে। তাই মাঝে মাঝেই চলে আসি ছাদের উপরে সকালের খাবার খেতে বা দুপুরে রান্নার পরে খাবার খেতে। এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে গায়ে একটু শীতের রৌদ্রও লাগে, আবার বাইরের পরিবেশটাও উপভোগ করা যায়। কারণ ঘরের ভেতরে যতই আপনি থাকেন না কেন, বাইরের পরিবেশটা উপভোগ করার মজা কিন্তু আলাদা রকমই হয়। যাই হোক, সকালের টিফিন তো আমাদের প্রায় খাওয়া হয়ে গেল। উপরে খাওয়া দাওয়া সেরে এঁটো বাসনকোসন নিচে নিয়ে চলে এসেছি এবং এঁটো জায়গাটাও মুছে দিয়ে এসেছি। তারপর নিচে এসে ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। বাকি ঘরগুলো প্রায় সবই মোছা হয়ে গেছিলো, ঠাকুরঘরটা মুছতে বাকি ছিল। তাই ঠাকুরঘরটা মুছে নিয়ে যাব স্নান করতে। স্নান সেরে করে নেব ঠাকুর পুজো। মেয়ের স্নান হয়ে গেছিলো, ও ঘরের ভেতরে বসে পড়ছিল, তবে ওর একটু শীত করছিল, তাই আমার হালকা চাদরটা ওকে দিলাম গায়ে দেওয়ার জন্য। আর আমি এবার জামা কাপড় যে এই যে স্নান করেছিলাম কেচে মেলে দিয়েছি, আমি এবার চলে এসেছি পুজো করে নিতে।
ঠাকুরের প্রত্যেকটি থালায় প্রসাদ সাজিয়ে দিলাম, গ্লাসে জল দিলাম। এবার বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নেব। আমার গাছে এখন যেহেতু খুব ঠান্ডা পড়েছে, ফুল সেরকম ফুটছে না, যার কারণে ফুল ছাড়াই বেশ কয়েকদিন পুজো করতে হচ্ছে। ফুল যখন থাকছে, ফুলের মালা আনা হলে তখন ফুল থাকছে, ফুল দিয়ে পুজো করতে পারছি। কিন্তু ফুলের মালা তো বেশি দিন ভালো থাকে না, 2-3 দিনের মধ্যেই মালাগুলো নষ্ট হয়ে যায়। তাই কোনো দিন পাই পুজো করার জন্য ফুল, কোনো দিন ফুল পুজো করার জন্য ফুল পাই না, এমনিই পুজো করি। মানে তুলসী পাতা যে ঠাকুরকে দেওয়া যায় সেভাবেই দিয়ে পুজো করি। যেমন গুরুদেবকে দিই তুলসী পাতা, মা লক্ষ্মীকে তো তুলসী পাতা দিতে পারি না, ফুল ছাড়াই পুজো করতে হয়। আর সরস্বতী পুজোর বিসর্জন হয়ে গেছে, কিন্তু ডেকোরেশনটা খোলা হয়নি। কিন্তু একটা ট্রল ছিল, সেই ট্রলে সমস্ত ঠাকুরের জিনিসপত্র আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন নিচে চলে এসেছি রান্নাঘরে এসে রান্নাটা করে নিচ্ছি। চচ্চড়িটা হয়ে গেল, চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। চচ্চড়ি সেদ্ধ হওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গেছিলাম পুজো করতে। এখন চচ্চড়িতে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এই বড়ি ভাঙাগুলো দিয়ে দিচ্ছি। এই বড়িগুলো আমি নিজে হাতে তৈরি করেছিলাম। বড়ি ভাঙা মানে ভাঙা বড়ি ভেজে চচ্চড়ি ফোড়ন দিলে চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতকালীন বিভিন্ন রকম সবজি আর পালং শাক দিয়ে আজকে চচ্চড়ি রান্না করলাম। যেমন চচ্চড়ির ভেতরে আছে শিম, বেগুন, পালং শাক, পেঁপে, গাজর, এগুলো দিয়ে চচ্চড়ি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন যে বাকি রান্নাটা আছে সেটা সেরে নেব। আজকে হবে পনিরের তরকারি। মেয়ে পনির খেতে ভালোবাসে, মেয়ে তো চলে যাবে, ছেলেও চলে যাবে, তাই ওদের পছন্দ মতো পনিরের তরকারি রান্না হচ্ছে। পনিরের তরকারিটা নিরামিষভাবেই রান্না করব। পনিরটাকে সাদা তেলে একটু ভেজে নেব, শ্যালো ফ্রাই করে তুলে নিয়ে চারমগজ, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ বেটে নিয়ে পনিরের তরকারিটা রান্না করছি। আর ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা কষিয়ে নিয়ে অল্প একটু চিনি দিচ্ছি, তারপর দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দই দিয়ে পনির রান্না করলে আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে। কোনো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা মানে পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে না, নিরামিষভাবেই পনিরের তরকারিটা হচ্ছে। একটু গ্রেভি রেখে পনিরের তরকারিটা করব, কারণ আমাদের আজকে পালং শাকের চচ্চড়ি আর পনিরের এই তরকারি হচ্ছে, এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া আমরা সেরে নেব। রান্নাবান্না সেরে নিয়ে চলে এসেছি ছাদের উপরে খাবার নিয়ে। ছাদের উপরে বসে খেতে ভালো লাগে। আগেই তো বলেছি, যেহেতু শীতকাল, হালকা হালকা ঠান্ডা আছে, পুরো শীত তো চলে যায়নি, তাই ছাদের উপরে খাবার নিয়ে চলে এসেছি। আর এখন বিশেষ একটা কথাতে আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম। যাই হোক, সবাই মিলে ছাদের উপরে বসে খেতে ভীষণ ভালো লাগে। খাওয়ার আগে থালাগুলো একটু জল বুলিয়ে নিই, কারণ আমার একজন হেল্পিং হ্যান্ড আছেন, উনি বাসনগুলো ধুয়ে দেন। আর হয়তো সামান্য একটু সাবানের দাগ টাগ রয়ে যায়, যার কারণে ধুয়ে নিই। এমনিতেও আমি নিজে ধুলে পারেও ধোয়া থালাতে যখন খাবার বাড়ার আগে অবশ্যই থালাগুলো একটু ধুয়ে নিই। এখন সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়েছি। তারপর এখন সন্ধ্যাবেলায় সবাইকে জানাই গুড ইভিনিং। এই যে দেখছেন ফুলকপিটা আমাদের সামনে বাড়িতে যে সবজি বাগান করেছিল সেই দিদিরা দিয়ে গেছে। ফুলকপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। পরে একদিন রান্না করেছিলাম, আপনাদের দাদাভাই পেঁয়াজকলি আর বেগুন বাজার থেকে কিনে এনেছে। ভেবেছি ফুলকপিটা দিয়ে একটু মাছের তরকারি রান্না করব। এই রকম ফুলকপি দিয়ে মাছের তরকারি খেতে ভালো লাগে। আর এখন সন্ধ্যাবেলায় বসিয়ে দিয়েছি চা। আজকে হবে দুধ চা সবাই মিলে খেয়ে একটু স্পেশাল খাবার বানাবো, যেহেতু ছেলেমেয়েরা চলে যাবে। যে স্পেশাল খাবারটা আজকে বানাবো তার একটা শর্ট ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। কিভাবে আমি গোকুল পিঠে বানিয়েছি সেটার শর্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন চা খাওয়া হবে, মুড়ি এবং দুধ চা খেয়ে নিয়ে চলে এসেছি গোকুল পিঠে বানাতে। যেহেতু ছেলেমেয়েরা চলে যাবে তাই গোকুল পিঠেটা বানিয়ে নিচ্ছি। এটা গোকুল পিঠে বানাচ্ছি বাবা, গোকুল পিঠে বানাচ্ছি। বুনু চলে যাবে, তুই চলে যাবি। কদিন থেকে দুধ কিছুটা জমানো হয়েছিল, ক্ষীর বানিয়ে রেখেছিলাম, মানে চাচি বানিয়ে, সেটা দিয়ে বানাচ্ছি গোকুল পিঠে। আজকে বানাচ্ছি, সম্ভবত আগামী দিন বা তার পরের দিন তো তোরা চলে যাবি। আজকে তো তোদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি যেতে বারণ করলাম এই খাবারটা করবো বলে। ঠিক আছে,
বানাও তাহলে। তাহলে দুজন তৈরি করছিস নাকি? হ্যাঁ তাহলে বুনু, এটা কি বানানো শিখছিস নাকি মায়ের সঙ্গে? হ্যাঁ, আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি, সাথে একটু শিখেও নিচ্ছি। শিখে নিচ্ছ? ভালো লাগে? খেতে খুব ভালো লাগে, উকুল পিঠে খেতে খেতে এত ভালো লাগে, মানে সত্যি। আর এই পিঠেটা আমার সব থেকে ফেভারিট। আচ্ছা আচ্ছা। আসলে এই পিঠেটা আমার সব থেকে ফেভারিট খেতে, আমার মানে খুবই ভালো লাগে। ছোটবেলা থেকে মাকে সবসময় আমি আগে এই পিঠেটা করার জন্যই বায়না। রোজকারের যে দুধ আনা হতো সেই দুধ প্রতিদিন হয়তো লাগতো না, অল্প অল্প দুধ রয়ে যেত, সেগুলোকে জাল দিয়ে চাছি করে রেখেছিলাম। সেই দুধ দিয়ে সেই দুধের চাছি দিয়ে বানিয়ে নিচ্ছি গোকুল পিঠে। আর টেস্ট করো। দারুণ দারুণ হয়েছে, দারুণ, অপূর্ব। সবার জন্য একটা করে সবার জন্য একটা করে ভাজা গোকুল পিঠে রাখলাম, টেস্ট করে দেখবে তোমরা, ঠিক আছে? এই যে ভাজা গোকুল পিঠে, খেয়ে দেখো সবাই মিলে। বাবা, নে সবাই একটা করে নে, খেয়ে দেখ কেমন হয়েছে। বিলাসের মায়ের পিঠে বলবি ভালো লাগে, আমি তো বললাম তা মাছ ভাজাই করতো না। চাচির পিঠে না, হ্যাঁ চাচির পিঠে। এটাই তো আমি চাচি খাবো পিঠে। না বিলাসের চাচির পিঠেই বলুন আর গোকুল পিঠেই বলুন, ভাজা গোকুল পিঠে খেতে খেতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। কেমন হলো আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ব্লগটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।